দেখো আজকে শুরু করছি ক্লাস 12-এর অর্ধপরিবাহী ইলেকট্রনিক্সের স্পন্দক বা প্রকম্পক, যেটাকে ইংরেজিতে বলছে অসিলেটর। এটা জানতে গেলে আগে আমাদের জানতে হবে প্রত্যর্পণ বা ফিডব্যাক। আবার এই ফিডব্যাক বর্তনী সম্বন্ধে জানতে গেলে বিবর্ধক বর্তনী সম্বন্ধে আমাদের একটু জ্ঞান থাকা দরকার। বিবর্ধক, এটা একটা বিবর্ধক ব্যবহার করছি যার একদিকে কিছু ইনপুট দেওয়া হচ্ছে, যেখানে সোর্স, ওই জন্য ভিএস লেখা হচ্ছে, আর পুরোটা ভোল্টেজের সাপেক্ষে করা হচ্ছে, ওই জন্য সোর্স ভোল্টেজ, এই জন্য ইনপুট এটাকে নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ভিও। বিবর্ধক গুণাঙ্ক বা বিবর্ধনাঙ্ক যদি এ ধরে নেওয়া হয়, তাহলে এই বিবর্ধকটির ক্ষেত্রে এ সমান লেখা হয় আউটপুট বাই ইনপুট। এই কথাটা তোমরা যে কোনো গুণাঙ্কের ক্ষেত্রে, সে আলোর ক্ষেত্রে তোমরা প্রতিবিম্বর থেকে বিবর্ধক কত হচ্ছে, সেখানে সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, মানে যেটা আউটপুট পাচ্ছি, বাই ইনপুট। প্রত্যেকটি ক্ষেত্রে আউটপুট বাই ইনপুট হচ্ছে গুণাঙ্ক, অর্থাৎ এখানে বিবর্ধক নেওয়া হচ্ছে, এই জন্য বিবর্ধক গুণাঙ্ক। এটা হচ্ছে এ সমান হচ্ছে ভি ও বাই ভি এস, অর্থাৎ এইখান থেকে আমরা কি লিখতে পারি, আউটপুট ভি ও সমান হচ্ছে এ ভি এস। এইখান থেকে আমরা এটা পাচ্ছি। আবার এই বিবর্ধকের যদি আমরা একটা ফিডব্যাক বর্তনী কাজে লাগাই এখানে, অর্থাৎ এখানে একটা এমন একটি ফিডব্যাক বর্তনী আমরা কাজে লাগাচ্ছি, এই আউটপুটের কিছুটা অংশ পুনরায় আবার ইনপুটে ফিরে আসছে, তখন এটাকে ফিডব্যাক বা প্রত্যর্পণ বলা হচ্ছে। কিভাবে? এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আমরা আউটপুটের কিছু অংশ আবার ইনপুটে যুক্ত করছি, কার সাপেক্ষে? এমন একটি বর্তনী কাজে লাগাচ্ছি যেটা হচ্ছে ফিডব্যাক বর্তনী। এইভাবে আউটপুট থেকে পুনরায় এসে ইনপুটে যুক্ত হচ্ছে। এই ফিডব্যাক বর্তনীর আমরা যদি ফিডব্যাক অনুপাত বিটা ধরে নিই, তাহলে স্পষ্টতই আউটপুটের কিছু অংশ আবার আমরা ফিরে আনছি। তাহলে বিটা অবশ্যই কি গ্রেটার দেন 1 হবে না লেস দেন 1 হবে? অবশ্যই লেস দেন 1 হবে, কারণ আউটপুটের কিছু অংশ মাত্র ফিরে আসছে। এই ফিডব্যাক অনুপাতকে বলা হচ্ছে বিটা। তাহলে যেটা নিচ্ছি সেইটা বাই মোট অংশ, অর্থাৎ এখান থেকে যদি আমরা সামান্য পরিমাণ হয়তো ধরে নিচ্ছি V1 পরিমাণ ফিরে আসছে, তাহলে বিটা সমান কী হয়, V1 বাই V0 আউটপুটের অংশ। তাহলে এইখান থেকে V1 সমান কী হবে, বিটা V0, এই অংশটা পুনরায় ফিরে আসছে। তাহলে এখানে কোন অংশটা যুক্ত হচ্ছে, বিটা V0, এই অংশটা এখানে যুক্ত হচ্ছে। তাহলে দেখো এই অংশে কার্যকর ইনপুট ভোল্টেজ VI যদি ধরা হয়, এই VI সমান কী লিখব, VS আগের থেকেই ছিল, আবার ফিরে আনছি বিটা V0 অংশ। তাহলে মোট কার্যকর ইনপুট ভোল্টেজ হচ্ছে VS প্লাস বিটা V0। এটা হচ্ছে কার্যকর ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা কী পাবো, এই যে এই থিওরিটাকে কাজে লাগাচ্ছি। এই থিওরি থেকে আমরা কি জানি, আউটপুট যদি ভি ও ধরি, তাহলে ভিও সমান কি হচ্ছে এ ভি আই ইনপুট। এই যে ভি ও সমান এ ভি এস, এখানে ভি আই যেটা ঢুকছে সেটা হচ্ছে ইনপুট ভি আই। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, এ ভি এস প্লাস বিটা V0, এই অংশটা পাচ্ছি। এটা যদি আমরা গুণ করি কি পাবো, এইটা সমান আসছে এ ভি এস প্লাস এ বিটা V0। আবার এইখান থেকে আমরা V0
একদিকে নিয়ে নিচ্ছি, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি অর এইখানে V0 এইখানে V0 আছে, তাহলে V0 কমন নিলে কি আসছে 1 মাইনাস এ বিটা সমান এ VS। আবার এইখান থেকে আমরা এই ফিডব্যাক বর্তনীর কার্যকর বিবর্ধন যদি আমরা সামথিং কোনো কিছু ধরে নিই, ধরো এটা যেহেতু ফিডব্যাক বর্তনী যুক্ত করছি ওই জন্য এটা শুধু এ ধরেছিলাম, এখানে এফ হিসেবে ধরছি। তাহলে এইখান থেকে আমি অন্য চ্যাপ্টারে করছি না, অন্য জায়গায় করলে এই বর্তনীটা দেখতে পাবো না। তাহলে এইখান থেকে এফ সমান আমরা কী লিখব V0 VO বাই VS। ফিডব্যাক বর্তনী সম্মানিত বর্তনীর ক্ষেত্রে কার্যকর বিবর্ধক হচ্ছে এইটা। তাহলে এইখান থেকে কি পাবো, এইখান থেকে দেখো VO বাই VS, এটা করলে কি পাচ্ছি এ বাই এটা, তাহলে এইখান থেকে আসবে এ বাই 1 মাইনাস এ বিটা এইটা। তাহলে এই অংশটা হচ্ছে ফিডব্যাক সম্মানিত বিবর্ধক বর্তনের কার্যকর বিবর্ধন। আবার এই এ এবং এফ দুটোকে আলাদাভাবেও বলা যেতে পারে। একে মুক্ত লুপ বিবর্ধন বলা হয়, যেখানে ফিডব্যাক বর্তনী থাকছে না, ফিডব্যাক বর্তনী মুক্ত, ওই জন্য মুক্ত লুপ বিবর্ধন বলা হচ্ছে, এবং এফকে বদ্ধ লুপ বিবর্ধন বলা হয়। আর এখানে কোন টার্মসটা এক্সট্রা যুক্ত হচ্ছে, এই যে এ প্লাস এ বিটা, এই এ বিটা রাশিটিকে বলা হচ্ছে লুপ বিবর্ধন। মানে এটা কতটা বিবর্ধন সেখানে কার্যকরী ভূমিকা নেই, ওই জন্য এ বিটা এই পোর্শনটিকে লুপ বিবর্ধন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে পুরো বিশ্লেষণ করলে বুঝতে পারবে। দেখো ঋণাত্মক ফিডব্যাক বর্তনের বিবর্ধনাঙ্ক এ পাচ্ছি আর মুক্ত অবস্থায় এ পাচ্ছি। তাহলে ঋণাত্মক কখন হবে, যখন এই এফটা এর থেকে কম হবে, অর্থাৎ এ এফ লেস দ্যান এ। এটা কখন হবে, এই পোর্শন থেকে কি মনে হচ্ছে, এই নিচেরটা যদি পজিটিভ হয় তখনই এফটা এর থেকে ছোট হবে। এটা কখন হবে, যদি এ বিটা বাস্তব রাশি এবং ঋণাত্মক হয়। এ বিটা যদি ঋণাত্মক হয় তাহলে 1 মাইনাস এ বিটা, এ বিটা ঋণাত্মক মানে 1 প্লাস সামথিং কিছু, তাহলে অবশ্যই গ্রেটার দেন 1 হবে। তাহলে এ বি 1 মাইনাস এ বিটা গ্রেটার দেন যদি 1 হয় তখনই এফ লেস দেন এ হবে, এর থেকে এফটা ছোট হবে। কারণ এইখান থেকে আমি এটা একের থেকে বড় হচ্ছে, তাহলে এইখান থেকে আমি যদি লিখি এ বাই এ সমান 1 বাই সামথিং, যেটা হচ্ছে 1 প্লাস সামথিং, তাহলে এটা লেস দেন 1, তাহলে এফ লেস দেন এ আমরা পাচ্ছি। যেহেতু এটা কম হচ্ছে ওই জন্য এটাকে বলা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক। আচ্ছা, বিবর্ধন কমে যাচ্ছে, তাহলে এটার কার্যকারিতা কি, আমরা এটাকে কি ব্যবহার করি? হ্যাঁ, ব্যবহার করি। বিভিন্ন রকম কম হওয়া সত্ত্বেও আমরা এটাকে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? যদি এই বিবর্ধনাঙ্ক একটা নির্দিষ্ট মানে আমরা রাখতে পারি, সুস্থির মানে, তখন কিন্তু এই ঋণাত্মক বিবর্ধনাঙ্ক কাজে লাগে আমাদের। 2, ইনপুট থেকে আউটপুট যে পাচ্ছি এর যদি বিকৃতি, মানে ধরো একটা কথা বলছি, মাইক্রোফোনে তুমি কথা বলছো, এখান থেকে তুমি স্পিকারে আউটপুট পাচ্ছ, এই আউটপুটের মান যদি আমরা যে কথাটা বলছি সেটা খুব ভালোভাবে শুনতে পাই, আমাদের জোরে দরকার নেই, কিন্তু যদি ভালোভাবে শুনতে পাই তখন আমরা কি বলি, এটা বিকৃতি কম হচ্ছে, বা আমরা গলার স্বরটা বুঝতে পারি যে হ্যাঁ এটা এর গলার স্বর, কোনো রকম বিকৃতি ছাড়াই, তখন
আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এর বিকৃতি কম হচ্ছে। এই বিকৃতি কমের ক্ষেত্রে এটা কার্যকরী ভূমিকা নেয়। এমনি ভালোভাবে তোমাদের একটা বোঝাচ্ছি, দেখো তুমি একটা ছবি তুললে, কোনো কিছু ছবি তুললে ওটাকে জুম করছো, তাহলে জুম করতে গেলে আমরা কি দেখি, অনেক সময় ফটোটা ফেটে যায় না, অনেক সময় সঠিকভাবে পাই না, এটা হচ্ছে বিকৃতি। আমরা যদি জুম না করি, বড় না করতে চাই, তাহলে ফাটবে না। আমাদের যদি ছোট করি, দেখবে সুন্দর আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু যত বড় করবে তত মনে হচ্ছে অস্পষ্ট দেখছি আমরা। এটা হচ্ছে বিকৃতি। 3, এর ভিতরে যে অপস্বরগুলো থাকে, নয়েজ, এগুলোকে হ্রাস করতে গেলে কাজে লাগে। বা প্রতিবেদ, এই জিনিসটা তোমরা যখন সঞ্চার ব্যবস্থা করবে তখন বুঝতে পারবে। কার্যকর প্রতিবেদ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে, বৃদ্ধি করতে গেলে এটা কাজে লাগে আমাদের। এছাড়া এই ঋণাত্মক ফিডব্যাক এর বিস্তারিতভাবে আমাদের এই এইচএসের সিলেবাসে নেই। এরপরে আসছে ধনাত্মক ফিডব্যাক। এর ঠিক উল্টোটা হবে ধনাত্মক, অর্থাৎ এ এফ যদি গ্রেটার দেন এ হয় তখন এটা ধনাত্মক ফিডব্যাক হবে। এ এফ গ্রেটার দেন এ কখন হবে, যখন এই যে নিচের মান এ এফ বাই এ সমান আমরা কী পাচ্ছি 1/1 মাইনাস এ বিটা। এই মানটি যখন একের থেকে কম হবে, একের থেকে কম হবে কখন, এ বিটা যখন পজিটিভ হবে এবং লেস দেন 1 হবে, তখনই এটা একের থেকে কম হবে। তাহলে এ বিটা পজিটিভ এবং একের থেকে কম হলে 1 মাইনাস এ বিটা, এইটা অবশ্যই লেস দেন 1 হবে, আর এইটা লেস দেন 1 হলে এ এফ, ভুল বলছি, এ এফ গ্রেটার দেন এ হবে। তাহলে ফিডব্যাক বর্তনী বিবর্ধনাঙ্ক মুক্ত বিবর্ধনাঙ্কের থেকে বেশি হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক। আবার এইখানে দেখো 1 মাইনাস এ বিটা, এইখান থেকে যদি এ বিটা 1-এর সমান হয়ে যায় তখন কি হচ্ছে, এ বিটা সমান 1-এর, তাহলে 1 মাইনাস এ বিটা ইকুয়াল টু 0, তখন কি হবে এ বাই এ সমান 1/1 মাইনাস এ বিটা, তাহলে 1/0, এটা কি 1/0, ইনফিনিটিভ চলে আসছে। তাহলে এ এফ এইটা অসীম হয়ে যাচ্ছে, তাহলে এ এফ অসীম, অর্থাৎ কার্যকর বিবর্ধনাঙ্ক অসীম পাচ্ছি। অনুরূপ মানে সেভাবে বলতে গেলে কোনো রকম ইনপুট ছাড়াই, তাহলে যে কোনো বর্তনীতে কোনো রকম ইনপুট বাদ দিয়েই আমরা এখানে আউটপুট পাচ্ছি অসীম। এই সত্যটিকেই বলা হচ্ছে বারখাউজেন সত্য। এই যে এখানে লেখা আছে দেখো, বারখাউজেন সত্য। এবং এই ব্যবস্থাটিকে বলা হচ্ছে স্পন্দক বা প্রকম্পক। তাহলে কি হলো, এটা কোনো রকম বাহ্যিক ইনপুট সংকেত ছাড়াই আমরা আউটপুটে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট সংকেত পাচ্ছি। অসীম বলতে আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের সিগন্যাল ধরে নিচ্ছি। এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে স্পন্দক বা প্রকম্পক। এবং এটা কখন হচ্ছে, এ বিটা যখন 1-এর সমান হচ্ছে। এই সত্যটিকে বলা হচ্ছে বারখাউজেন সত্য। একে অনেক সময় স্বয়ংক্রিয় ব্যবস্থা হিসেবেও উল্লেখ করা হয়।
কেন? বিনা ইনপুটে আউটপুট পাচ্ছি, ওই জন্য একে স্বয়ংক্রিয় ব্যবস্থা বলা হয়ে থাকে। কিন্তু ইনপুট ছাড়াই আউটপুট এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র সংকেত পাওয়ার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হয়ে থাকে। আর না হলে শক্তির নিত্যতা সূত্র বিচার করলে আমরা কি পাই? শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা বিনা ভোল্টেজ না দিয়ে আউটপুট ভোল্টেজ পাবো কি? পাবো না। তাই এখানে শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করে আমরা পাই ইনপুটে যে কোনো ডিসি বা অনিয়ন্ত্রিত কম্পাঙ্কের এসি যদি আমরা উৎসকে কাজে লাগাই, তাহলে আউটপুটে আমরা একটা সুনির্দিষ্ট কম্পাঙ্কের সংকেত পাই, বা ভোল্টেজ ব্যবহার করলে ভোল্টেজ পাবো। মূলত এটা সংকেতের ক্ষেত্রে কাজে লাগে। ওই জন্য স্পন্দক বা প্রকম্পক এর সংজ্ঞা হিসেবে বললে আমরা কীভাবে বলবো? যে যন্ত্র ব্যবস্থায়, একটা যন্ত্র নিলাম, যে যন্ত্র ব্যবস্থায় একটা সমপ্রবাহ বা ডিসিকে বা অনিয়ন্ত্রিত এসি, যেটা নিয়ন্ত্রিত নয়, প্রবাহকে ইনপুটে যুক্ত করে এখান থেকে আউটপুট হিসেবে একটা সুনির্দিষ্ট কম্পাঙ্কের এসি উৎস পাই। উৎস বললে ভুল হবে, এটাকে এসি সিগন্যাল পাই। তাহলে ডিসিকে এসিতে রূপান্তরিত করা যাচ্ছে স্পন্দকের সাহায্যে। কিভাবে? আসছি পরে। স্পন্দক বিভিন্ন টাইপের হতে পারে। আমরা স্পন্দক যে তৈরি করছি, কোন যন্ত্র ব্যবস্থা থেকে আমরা স্পন্দক তৈরি করছি, কোন যন্ত্র ব্যবস্থাকে আমরা কাজে লাগাচ্ছি, তার সাপেক্ষে স্পন্দককে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফিডব্যাক, আর একটা হচ্ছে ঋণাত্মক রোধ স্পন্দক। কী ধরনের পাল্লা আমরা এখান থেকে পাচ্ছি, কোন ধরনের পাল্লা উৎপন্ন হচ্ছে, যে সিগন্যালটা উৎপন্ন হচ্ছে তার কম্পাঙ্ক কী রকমের, সেখান থেকে বিভিন্ন টাইপের স্পন্দক আমরা নামকরণ করে থাকি। মানে এখানে বিভিন্ন টাইপের স্পন্দকের নামকরণ করা হয়েছে, যে ধরনের উৎপত্তি হচ্ছে। শ্রুতি কম্পাঙ্কের হলে সেটা হচ্ছে শ্রুতি কম্পাঙ্কের স্পন্দক। যদি সেখান থেকে শুধুমাত্র বেতার কম্পাঙ্কের উৎপন্ন হয়, তখন সেখানে হচ্ছে বেতার কম্পাঙ্কের স্পন্দক। এইভাবে বিভিন্ন নামকরণ করা হয়েছে। আবার ওখানে কি টাইপের বর্তনী কাজে লাগাচ্ছি, আমরা যে স্পন্দকগুলো ব্যবহার করি প্রায় সাইনধর্মী হয়। এই সাইনধর্মী কম্পাঙ্কের যখন আমরা স্পন্দক ব্যবহার করছি, এর ক্ষেত্রে যে কম্পাঙ্ক নির্ধারণ হচ্ছে, কম্পাঙ্ক নির্ধারণের ক্ষেত্রে যে বর্তনী কাজে লাগাচ্ছি সেগুলো হচ্ছে এলসি, আরসি, আবার ক্লাস স্পন্দক হিসেবে অবশ্যই ব্যবহার করা হয়। মূলত এখানে তোমরা আগেই এলসি স্পন্দক করেছো, ওই জন্য এখানে এলসি ফিডব্যাক স্পন্দক হিসেবে ব্যবহারটা দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে কাজে লাগানো হয়। তোমরা আগে জেনেছো এলসি স্পন্দক। একটু শুধু হাইলাইটস করে দিচ্ছি। সিকে চার্জড করে এলের সঙ্গে যুক্ত করলে এটা ডিসচার্জ হচ্ছে, এল শক্তি আরোহণ করছে। এ সম্পূর্ণ ডিসচার্জ হলে এর সম্পূর্ণ শক্তি, এ সঞ্চিত শক্তি আবার এখান থেকে একে চার্জ করছে। এইভাবে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, মানে একটা স্পন্দকের কাজ করছে। এই এলসি স্পন্দক এখানে ব্যবহার করছে, একটা নির্দিষ্ট সংকেতকে আউটপুট থেকে আবার ইনপুটে যুক্ত করছে। এইটাই হচ্ছে ফিডব্যাক বর্তনী। তাহলে এই বর্তনীতে যে নির্দিষ্ট সংকেতকে আবার ইনপুটে যুক্ত করছে, সেই সংকেতটি কী হবে? তোমরা জেনেছো, আগে পড়েছো এগুলো। F0 সমান কী হয়? 1/2π√ওভার LC। এল এবং সি এর মান অনুসারে এটা পরিবর্তিত হবে। তাহলে এই সংকেতের, এই নির্দিষ্ট কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির সংকেতই আবার পুনরায় ইনপুটে যুক্ত হচ্ছে। আমরা বিবর্ধক, বিবর্ধনাঙ্ক বিশিষ্ট আমরা যদি নিয়ে নিই, তাহলে
এই বিবর্ধকের সাহায্যে কী করছি, ইনপুটকে আউটপুটে বাড়ানো হচ্ছে। এইভাবে একটা নির্দিষ্ট সংকেতকে যদি আমরা চিহ্নিত করে বারবার বাড়াতে থাকি, তাহলে মাঝে যে নয়েজগুলো থাকবে, অপস্বরগুলো থাকবে, এই অপস্বরগুলো দূর করা যায়। সম্পূর্ণরূপে এখান থেকে নয়েজ ক্লিয়ার করে আমরা আমাদের প্রয়োজন যে কম্পাঙ্কের, সেই কম্পাঙ্কের উপযুক্ত বিবর্ধন করতে পারি। কিভাবে? ধরো এইখানে তুমি মাইক্রোফোনে কথা বলছো, তোমার কাছাকাছি আরও 10 জন কথা বলছে মাইক্রোফোনে, তাহলে স্পিকারে আমরা কি শুনতে পাবো? 10 জনের কথাই শুনতে পাবো। কিন্তু এই বিবর্ধকটা কাজে লাগানো হচ্ছে, এখান থেকে সবগুলোই দ্বিগুণভাবে শোনা যাচ্ছে। তাহলে তোমার আওয়াজও শোনা যাচ্ছে, আবার তোমার কাছাকাছি যে 10 জন আছে তাদের আওয়াজও দ্বিগুণ জোরে শুনছি আমরা। এখন এইখান থেকে তোমার আওয়াজটা শুধুমাত্র ইনপুটে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে যখন এখানে যুক্ত হচ্ছে, তোমার কাছাকাছি যে বাকি আছে 10 জন, তাদের আওয়াজ তো একবারই যুক্ত হয়েছে, কিন্তু বারবার তোমার আওয়াজ ঢুকছে আবার বাড়ছে, তোমার আওয়াজ ঢুকছে আবার বাড়ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তোমার আওয়াজটাই হয়তো দ্বিগুণের পরিবর্তে 4 গুণ, 8 গুণ, 16 গুণ বেড়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, যদি একটা আওয়াজ খুব বেশি হয়, তার কাছাকাছি আওয়াজগুলো তখন কিন্তু আর কানে লাগবে না। আমরা যদি সাউন্ডটা কমিয়ে দিই, তখন দেখা যাবে একটাই আওয়াজ খুব ভালোভাবে শোনা যাবে, এবং বাকি যে আওয়াজগুলো সেগুলো কিন্তু দূর করা সম্ভব হচ্ছে। এখানে আমরা এল এবং সি এর মান পরিবর্তন করে আমাদের ইচ্ছে মতো এই কম্পাঙ্কটিকে পরিবর্তন করতে পারি। ওই জন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল কম্পাঙ্কের স্পন্দক। দেখো, ট্রানজিস্টর বিবর্ধক দিয়ে স্পন্দক কিভাবে গঠন করা হয়। একটা ট্রানজিস্টর নেওয়া হচ্ছে, এটা বেস, এটা এমিটার, এটা হচ্ছে কালেক্টর, ভূমি। ভূমিতে আমরা ইনপুট যুক্ত করি, কিন্তু এখানে ইনপুটটা যুক্ত হচ্ছে একটা আবেশকের মধ্য দিয়ে। কেন? কারণ একটা আবেশকের মধ্য দিয়ে যুক্ত হচ্ছে, এই আবেশক আরেকটা আবেশককে, এখানে কিন্তু পারস্পরিক আবেশ কাজ করছে, মিউচুয়াল ইন্ডাকশান হচ্ছে। তাহলে এই আবেশকের মধ্য দিয়ে যখন কম্পাঙ্ক বা সিগন্যালটা প্রেরণ করা হচ্ছে, এই আবেশের মাধ্যমে এখানে একটা নির্দিষ্ট সিগন্যাল তৈরি করছে। এটা যেভাবে আসবে তার পাশাপাশি আবেশটা ওইভাবে তৈরি করবে। এটা যেভাবে পাঠাবো আমরা, যে কম্পাঙ্কের পাঠাবো বা যে সিগন্যালটা পাঠাবো ইনপুটটা, এখানে এই এলের ক্ষেত্রে ওইভাবে তৈরি হবে পারস্পরিক আবেশ। এখানে আবেশ তৈরি হচ্ছে, এখানে একটা ক্যাপাসিটর যুক্ত করা হচ্ছে, এটা এলসি স্পন্দকের মতো কাজ করছে। তাহলে এই পুরোটা একটা বর্তনের মতো কাজ করছে, যেটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক বর্তনী। তাহলে এই ট্যাঙ্ক বর্তনীর মাধ্যমে এখানে ইনপুটের আমরা একটা নির্দিষ্ট আউটপুটে যুক্ত করছি এবং বিবর্ধন সম্ভব হচ্ছে। তাহলে এই সমবায়টি কালেক্টর, ভূমি প্রত্যেকটি ফিডব্যাকের মতো এখানে কাজ করছে। ভূমি ইনপুট এখানে সেই প্রত্যার্পণ করছে বা ফিডব্যাক করছে, এখান থেকে আবেশ কিছু এখানে যাচ্ছে, এবার এখান থেকে এখানে আবেশ তৈরি হচ্ছে। তাহলে কালেক্টর থেকে ভূমি, আউটপুট, ইনপুট প্রত্যেকটি ফিডব্যাকের মতো এখানে কাজ করছে। আর আমরা কি জানি, কমন এমিটার সংযোগের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের এদের মধ্যে দশা পার্থক্য পাই। ভুল বললাম, দশা পার্থক্য হচ্ছে 2 পাই, অর্থাৎ 180 ডিগ্রি দশা পার্থক্য। তাহলে এই ফিডব্যাকের দরুন আমরা এই উপাদানগুলোকে এমনভাবে ব্যবহার করি যাতে এই ফিডব্যাকের দরুন এখানে 180 ডিগ্রি দশা পার্থক্য উদ্ভব হয়, এবং এর ফলে কী হচ্ছে, ইনপুট ভোল্টেজ আর এই ফিডব্যাক ভোল্টেজ সমদশায় থাকছে, এবং উচ্চ কম্পাঙ্কে আমরা আউটপুট পাচ্ছি এখানে। তাহলে এটা সাধারণত ব্যবহার করা হয় উচ্চ কম্পাঙ্কের পরিবর্তী সিগন্যাল পাওয়ার ক্ষেত্রে। একে সমসুর সংগ্রাহক স্পন্দক বলা হয়। মনে রাখবে এই নামগুলো, এগুলো শর্ট কোশ্চেন আসতেই পারে অনেক সময়। টিউনড
কালেক্টর অসিলেটর। যেহেতু কালেক্টরে আমরা পাচ্ছি আউটপুট, ওই জন্য কালেক্টর অসিলেটর বলা হচ্ছে। আর টিউনড, এখানে নির্দিষ্ট সুরকে আমরা ফিডব্যাক বর্তনীতে কাজে লাগাচ্ছি, ওই জন্য টিউনড বলা হয়। এবং এইটা মনে রাখবে, উচ্চ কম্পাঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমাদের এই অর্ধপরিবাহী থেকে, ইলেকট্রনিক্স থেকে, এখান থেকে যদি কোনো কিছু সমস্যা থেকে আমাকে অবশ্যই জানাও। আমি তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করে পাঠিয়ে দেবো।